আমাদের গ্রাম বাংলা কিন্তু এমনিতেই বেশ সুন্দর। সবুজ গাছপালা, নদীর ধার আর পাখির কোলাহল। তবে এই শান্ত গ্রামের এক কোণেই জমে উঠেছিল এক অচেনা বাস্তবতার সংসার। গ্রামের সাবেক মাতব্বর রহমতুল্লাহ সাহেব মারা যাবার পর ওনার ভিটেতেই একসাথে বড় হচ্ছিল দুই সৎবোন, সোনা আর রূপা। কিন্তু সোনার রূপের অহংকার আর মুখের বেশের কোনো শেষ ছিল না। অন্যদিকে রূপা, সাজগোজ না থাকলেও মেয়েটার মনটা ছিল একদম পরিষ্কার আর দয়ায় ভরা। সোনার মিছে অহংকার আর রূপার নীরব সহ্য শক্তির গল্প দিয়েই আজ শুরু হচ্ছে আমাদের এই কাহিনী। ওরে রূপা, বেলা গড়িয়ে দুপুর হতে চলল, আমার চার নাস্তা এখনো এলো না কেন? বাপের ভিটে বসে বসে কি খালি গলা ধাক্কা দিয়ে গেলা হচ্ছে নাকি? নবাবের বেটি নাকি তুই? এই তো এনেছি রে সোনা। সকাল থেকে পুরো বাড়ির উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা আর গোয়াল ঘর পরিষ্কার করতেই বেলা পার হয়ে গেল। তুই রাগ করিস না বোন, চাটা গরম গরম খেয়ে নে। সোনা চায়ের বাটিটা হাতে নিয়ে রূপার ওপর অহেতুক মেজাজ দেখানোর জন্য বাটিটা এক আছাড়ে মেঝেতে ফেলে দিল। অলক্ষী কোথাকার, চায়ের মধ্যে এত চিনি দিয়েছিস কেন? আমার রূপ নষ্ট করার ধান্দা নাকি? তোর কোনো আক্কেল নেই? মা, দেখে যাও তোর সতীনঝি কি কাণ্ড করেছে। ওরে অলক্ষী পোড়ামুখী, আমার সোনার ওপর উষ্মা দেখানো হচ্ছে? বাপের রেখে যাওয়া ঘরে বসে গিলছিস, আবার মিচকে শয়তানি। কাজ পারিস না তো ঘরে আছিস কেন? যা, সোজা খালের পাড়ে গিয়ে শুকনো ডালপালা আর কাঠ কুড়িয়ে আন। রূপা চোখে জল নিয়ে চুপচাপ ঝুড়িটা হাতে নিয়ে খালের পাড়ের দিকে রওনা দিল। তার পেটে প্রচণ্ড খিদে, কিন্তু সেই ঘরে তার কষ্টের কথা শোনার মতো কেউ ছিল না। রূপা তবুও নিজের মনে কোনো ক্ষোভ রাখেনি। নিজের মা বেঁচে থাকলে হয়তো পেটের খিদের কথা বলতে পারতাম। বাবা বেঁচে থাকতে তো আমাকে কোনোদিন কাজের লোক ভাবেননি, কিন্তু আজ নিজের বাপের ঘরেই আমি পর হয়ে গেলাম। আল্লাহ, তুমি আমায় সহ্য করার শক্তি দাও। ওদিকে সোনা তার দুই চাটুকার বান্ধবী ঝুমা আর শাপলাকে নিয়ে গাছের ছায়ায় বসে নানা রকম কানাকানি আর পরচর্চায় মেতে উঠেছিল। কিরে সোনা, শুনলি নাকি? ওই পারে জেলা শহর থেকে মস্ত বড় এক মাতব্বর আর ডাক্তারের পরিবার নাকি আমাদের গ্রামে আসছে। ওদের নাকি এক ইঞ্জিনিয়ার ছেলে আছে। হ্যাঁ রে সোনা, তোর মা তো তোকে রাজরানী বানাতে চায়। তুই যদি ওই ছেলেকে পটাবি তবে তো তোর কপাল একবারে খুলে যাবে। তোরা একদম ঠিক বলেছিস। ওই বড় লোকের ছেলেকে আমি আমার রূপের মায়ায় আটকাবো। এই গ্রামের কোনো মেয়ে আমার সামনে দাঁড়াতে পারবে না। দুপুরবেলা খালের পাড়ে আম গাছের নিচে কাঠকুড়া ছিল রূপা। হঠাৎ সে দেখতে পেল এক বয়স্ক লোক খুব কষ্ট করে একটা ভারী সুটকেস টেনে নিয়ে আসছেন। রোদের তাপে লোকটির নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। জেঠু, আপনার তো খুব কষ্ট হচ্ছে। দিন, এই সুটকেসটা আমার হাতে দিন, আমি পৌঁছে দিচ্ছি। আপনি এই ছায়ায় একটু বসুন। লোকটি ছিলেন শহরের সেই নতুন আসা পরিবারের প্রধান হাসান সাহেব। রূপার পরম মমতা আর ভালো ব্যবহার দেখে তিনি ভীষণ মুগ্ধ হলেন। রূপা তার সুটকেসটা পাশে রেখে তাকে ছায়ায় বসিয়ে নিজের ঘটির ঠান্ডা জল পানির জন্য এগিয়ে দিল। অনেক ধন্যবাদ মা। এই প্রখর রোদে তুমি না থাকলে হয়তো আমি মাথা ঘুরে পথেই পড়ে যেতাম। তুমি কার বাড়ির মেয়ে মা? আমি এই গ্রামের সাবেক মাতব্বর রহমতুল্লাহ সাহেবের বড় মেয়ে। আমার নাম রূপা।
হাসান সাহেব রূপার চাল চলন আর অমায়িক ব্যবহারে মনে মনে খুব খুশি হলেন, কিন্তু ঠিক সেই সময় ঝুমা আর শাপলাকে সাথে নিয়ে ভাব মারতে মারতে ওই পথ দিয়ে হেঁটে আসছিল সোনা। ঝুমা আর শাপলাকে সাথে নিয়ে সোনা নদীর ধারের পথ দিয়ে বেশ মেজাজ দেখিয়ে হেঁটে আসছিল, কিন্তু গাছের ছায়ায় রূপাকে এক ধোপ দূরস্থ শহরের প্রবীণ লোকের পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখে সোনার মেজাজ চড়ে গেল। সে চোখ মুখ বাঁকিয়ে ধূপধাপ পা ফেলে এগিয়ে এলো। কাঠ কাটার নাম করে অচেনা পুরুষের সাথে ফিসফিস করা হচ্ছে, বাড়ি গিয়ে উঠান ঝাড় দেওয়ার রান্নার কাজ না করে এখানে ঢং মারা হচ্ছে। আর আপনি বাকে আমাদের ঘরের কাজের মেয়েটার সাথে এত কিসের প্রীতি? মা, আমি শহরের নতুন বাসিন্দা হাসান আহমেদ। রাস্তা চলতে গিয়ে প্রখর রোদে অসুস্থ হয়ে পড়েছিলাম। এই মেয়েটিই আমাকে নিজের ঘটির জল খাইয়ে আর এত বড় সুটকেসটা বয়ে নিয়ে সাহায্য করল। তুমি তাকে কাজের মেয়ে বলছো কেন? ও তো পরিচয় দিল রহমতুল্লাহ মাতব্বরের বড় মেয়ে রূপা। আরে রাখুন তো আপনার রূপা, ও তো আমাদের বাপের সতীন ঝি, ঘরে তো দাসীর মতোই থাকে। ওর মা মরে যাওয়ার পর থেকে ও আমাদের অন্ন ধ্বংস করছে। আর আমি হলাম সোনা, এই গ্রামের সাবেক মাতব্বরের আসল আর একমাত্র রাজকন্যা। ওই অলক্ষী রূপার সাথে কথা বলে সময় নষ্ট না করে আমাদের বাড়ি চলুন, মা আপনাকে ভালো মন্দ নাস্তা খাওয়াবে। হ্যাঁ সোনা, একদম ঠিক বলেছিস। ইনি তো সেই শহরের বড় ধনী হাসান সাহেব। আঙ্কেল, রূপা মেয়েটা কিন্তু গ্রামের কারো সাথেই ভালো ব্যবহার করে না। আপনি সোনার কথা শুনুন, সোনা কত দয়ালু। হাসান সাহেব ছিলেন বর্ষিয়ান ও অত্যন্ত জোহরি মানুষ। সোনার এই মেকি চাটুকারিতা, অহংকার আর নিজের সৎবোনের প্রতি হিংসাত্মক রূপ দেখে তিনি মনে মনে অত্যন্ত বিরক্ত হলেন। তিনি সোনা আর তার বান্ধবীদের দিকে তাকিয়ে একগাল ঠান্ডা হাসি দিলেন। ধন্যবাদ মা, কিন্তু তোমার কষ্টের দরকার নেই। আমার সুটকেসটা এই মা রূপাই ধরেছে। ওই আমাকে পথ দেখিয়ে নতুন বাড়িতে নিয়ে যাবে। মন যাদের ছোট, তাদের ঘরের নাস্তা খাওয়ার চেয়ে রাস্তার ধুলোয় দাঁড়িয়ে থাকা অনেক ভালো। অহংকারী বুড়ো কোথাকার, আমার বইয়েই গেছে আপনার মতো বুড়োকে নাস্তা খাওয়াতে। সোনার রাগে ফুঁসতে ফুঁসতে বান্ধবী ঝুমা আর শাপলাকে নিয়ে গট গট করে বাড়ির দিকে চলে গেল। অন্যদিকে রূপা বিন্দুমাত্র অপমান বোধ না করে অত্যন্ত বিনীতভাবে হাসান সাহেবের ভারী সুটকেসটা মাথায় তুলে নিল এবং তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসলো। যাবার সময় হাসান সাহেব পরম স্নেহে রূপার মাথায় হাত রেখে দোয়া করলেন। এদিকে সোনা বাড়িতে ফিরেই তার মা রেশমা বেগমের কাছে গিয়ে রূপার নামে বিষ ঢালতে লাগলো। সে রূপার উপর ক্ষোভ উগরে দিয়ে কেঁদে ভাসালো। মা, ওই ডাইনি রূপা আজ সব ভেস্তে দিল। শহরের সেই ধনীর জামাইয়ের বাবার সাথে রূপা আগেই সখ্যতা বানিয়ে নিয়েছে। আমি আর আমার বান্ধবীরা এত বুঝালাম, অথচ লোকটা আমাকে অপমান করে রূপার কত প্রশংসা করলো। এই রূপা থাকলে আমি কোনোদিন রাজরানী হতে পারবো না। কি বলিস সোনা? ওই শয়তানের হাড্ডি আবার আমাদের চক্রান্তের মাঝখানে আসছে। দাঁড়াক, আজও কাঠ কুড়িয়ে বাড়িতে ফিরুক, ওর পিঠের চামড়া আমি তুলে নেব। আর শোন, কাল সকালে তুই নিজে গিয়ে ওই হাসান সাহেবের বাড়িতে দামি মিষ্টি আর ফল পাঠাবি, যাতে উনি বোঝেন আসল ঘরের মেয়ে তুই। সন্ধ্যায় ঝুড়ি ভরে শুকনো কাঠ নিয়ে ক্লান্ত শরীরে রূপা বাড়ি ফিরতেই শুরু হলো তার ওপর অমানুষিক অত্যাচার। রেশমা বেগম আর সোনা মিলে তাকে নানাভাবে গালিগালাজ করল এবং সারা রাত অন্ন জল ছাড়া পেছনের এক অন্ধকার গোডাউন ঘরে আটকে রাখল। হে আল্লাহ, আমি তো কারোর ক্ষতি করিনি, আমায় কেন সবাই ভুল বোঝে? আমায় একটু ধৈর্য দাও, আমি যেন এই কষ্ট সহ্য করতে পারি।
পরদিন সকালে সোনা ও তার মা যখন সুস্বাদু খাবার তৈরি করে শহরের সেই হাসান সাহেবের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই এক রাজকীয় গাড়ি এসে তাদের বাড়ির উঠানে দাঁড়াল। গাড়ি থেকে নামলেন হাসান সাহেব, সঙ্গে তার একমাত্র ছেলে তরুণ ইঞ্জিনিয়ার তানভীর। রেশমা বেগম আর সোনা তাড়াহুড়ো করে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। হাসান সাহেবের সাথে গাড়ি থেকে নেমে দাঁড়ালো তানভীর, শিক্ষিত, শান্ত আর দেখতে অত্যন্ত সুপুরুষ এক তরুণ ইঞ্জিনিয়ার। সোনা তো তানভীরকে দেখেই এক পলকে থ হয়ে গেল। ও মা, হাসান ভাই যে! আসুন আসুন, আমাদের এই গরিবের ঘরে আপনার পা পড়ল, এ তো আমাদের পরম ভাগ্য। সোনা, দৌড়ে গিয়ে ঘর থেকে ভালো পিড়ি আর শরবত নিয়ে আয়। বাবা কাল রাতে বাড়িতে গিয়ে এই বাড়ির কথা আর একজন খুব দয়ালু মেয়ের কথা বলছিলেন এই গ্রামের রূপা নামের একটি মেয়ে কাল ওনাকে খুব সাহায্য করেছে। উনি ওনাকে একটু ধন্যবাদ জানাতে আর তার খোঁজ নিতে এসেছেন। রেশমা বেগম আর সোনার মুখের হাসি নিমেষেই মিলিয়ে গেল। তানভীরের মুখে রূপার নাম শুনে সোনার ভেতরের হিংসার আগুন যেন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। রূপাকে ছোট করার জন্য সোনা অমনি বান বানিয়ে কথা বলতে শুরু করল। আরে তানভীর ভাই, ও তো আমাদের বাড়ির কাজের মেয়ে। বাপের দেওয়া সৎবোন হলেও ওর স্বভাব মোটেও ভালো নয়। কাল হয়তো আপনার বাবার কাছে ভালো সাজার জন্য নাটক করেছে। ওসব ছ্যাবলা মেয়ের কথায় কান দেবেন না। আমাদের ঘরে কত কাজ, ও এখন পেছনের ধানের কুঠুরিতে অলস হয়ে বসে আছে। সোনার মুখের এমন রূঢ় আর হিংসুটে কথা শুনে তানভীর খুব অবাক হল। সে তার বাবার দিকে তাকাল। হাসান সাহেব মৃদু হেসে শান্ত গলায় সোনাকে উত্তর দিলেন, যে মেয়ে নিজের পারিশ্রমিক বা লাভের পরোয়া না করে এক প্রবীণ লোককে নিজের ঘটির জল খাইয়ে সাহায্য করে, সে নাটক করতে পারে না মা। আসল সংস্কার আর সৌন্দর্য মানুষের মুখে নয়, তার ব্যবহারে প্রকাশ পায়। কথাটা শুনে সোনা আর রেশমা বেগমের মুখ একবারে ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। এমন সময় ধানের কুঠুরির ফাঁক দিয়ে রূপা আস্তে আস্তে উঠানে এসে দাঁড়াল। জেঠু, আপনি কেমন আছেন? কালকে সেই রোদের তাপের পর শরীর এখন ভালো তো? আমি ভালো আছি মা। এই যে দেখো, আমার ছেলেকে সাথে করে নিয়ে এসেছি তোমার সাথে পরিচয় করিয়ে দিতে। তানভীর রূপার দিকে তাকাল। কোনো দামি শাড়ি বা গয়না ছিল না রূপার গায়ে, কিন্তু তার নিষ্পাপ চোখ আর শালীন ব্যক্তিত্ব তানভীরের মন এক মুহূর্তে ছুঁয়ে গেল। বাইরে রোদে কেন দাঁড়িয়ে থাকবেন? ভেতরে চলুন, আমি নিজ হাতে আপনার জন্য শহরের মতো করে ভালো খাবার বানিয়ে রেখেছি। আমার বান্ধবীরাও বলছে আমি নাকি খুব সুন্দর রান্না করি। ধন্যবাদ সোনা, কিন্তু আজ আমাদের একটু তাড়া আছে, আমরা অন্য একদিন আসব। হাসান সাহেব ও তানভীর রূপার খোঁজ খবর নিয়ে বিদায় জানালেন, কিন্তু যাওয়ার সময় তানভীরের মনের কোণে রূপার সেই শান্ত চেহারাটি চিরকালের জন্য আঁকা হয়ে গেল। গাড়িটা চোখের আড়াল হতেই রেশমা বেগম রূপার চুল চেপে ধরে ধপাস করে উঠালে ফেলে দিল। সোনাও পাশে দাঁড়িয়ে আগুনের ওপর যেন আরো বিষ ঢালতে লাগল। ওদের চোখ থেকে যেন হিংসার আগুন ঝরছিল। ওরে সতীন ঝি, তোর এত বড় সাহস! শহরের সেই ধনী ছেলের সামনে গিয়ে নিজের চেহারা দেখাচ্ছিস? কাল রাতে গোডাউনে বন্ধ রাখার পরও তোর মিচকে স্বভাব গেল না? কাল থেকে তোকে ঘরের বাইরে আসতে বারণ করেছিলাম না? মা, এই অলক্ষী মেয়েটা আমাদের সব স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেবে। ওই তানবীর ভাই তো শুধু ওর দিকেই হাঁ করে তাকিয়েছিল। একেই বাড়ি থেকে স্থায়ীভাবে না সরালে আমার বিয়ে কোনোদিন ওই ধনী পরিবারে হবে না।
মা, আমায় ভুল বুঝবেন না, আমি তো শুধু জেঠুর শরীর কেমন আছে জানতে এক নজর এসেছিলাম। আমি তো তানভীর ভাইয়ের সাথে একটাও বাজে কথা বলিনি। আমায় এভাবে মারবেন না মা। কিন্তু হিংসা আর স্বার্থপরতায় অন্ধ হয়ে যাওয়া রেশমা বেগম রূপার কোনো আকুতিতেই কান দিল না। তারা দুইজন মিলে রূপাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে আবার পেছনে সেই অন্ধকার ধানের কুঠুরিতে আটকে বাইরে থেকে ভারী তালা লাগিয়ে দিল। ওরা ঠিক করল তানধীরের সাথে সোনার বিয়ে পুরোপুরি পেকে না যাওয়া পর্যন্ত রূপাকে ওই ধানের কুঠুরিতেই অনাহারে বন্ধ করে রাখা হবে। এদিকে শহরের নিজ নতুন বাড়িতে ভিড়ে তানভীর আর স্থির থাকতে পারছিল না। রূপার প্রতি তার বাবার অসীম সম্মান আর রূপার শান্ত, অমায়িক ও বিনীত আচরণ তার হৃদয়ে গভীর রেখাপাত করেছিল। রাতে খাওয়ার টেবিলে তানভীর তার বাবা মায়ের কাছে নিজের মনের কথা স্পষ্ট করে প্রকাশ করল। বাবা, আমি আমার জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি যদি কাউকে বিয়ে করি তবে এই গ্রামের সাধারণ মেয়ে রূপাকেই করব। বাহ্যিক রূপ আর সাজগোজের চেয়ে একটা মানুষের মনের সরলতা আর সৌন্দর্য অনেক বড়। রূপার মতো মেয়েকে বউ করে আনলে আমাদের এই সংসারে আসল শান্তি আসবে। তুই একদম সঠিক আর পুরুষ মানুষের মতো সিদ্ধান্ত নিয়েছিস তানভীর। রূপার মতো লক্ষ্মী মেয়ে আজকালকার দিনে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি নিজে কাল সকালে গ্রামের মাতব্বরদের সাথে নিয়ে রহমতুল্লাহ সাহেবের ভিটে গিয়ে আনুষ্ঠানিকভাবে রূপার হাত চাইব। পরদিন সকালে হাসান সাহেব একা না গিয়ে গ্রামের প্রধান ও মাতব্বরের সঙ্গে 4-5 জন গণ্যমান্য মানুষকে সাথে নিয়ে সোজা রূপাদের বাড়ির উঠানে হাজির হলেন। হাসান সাহেব আনুষ্ঠানিকভাবে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন জেনে রেশমা বেগম আর সোনা মনে মনে ভাবল, তানভীর সোনার জন্যই পাগল হয়ে গেছে। আরে হাসান ভাই, এত সব গ্রামের মাতব্বর আর সম্মানিত মানুষদের সাথে নিয়ে এসেছেন। আমাদের সোনা তো এমনিতেই আপনার ছেলেকে প্রথম দেখাতেই খুব পছন্দ করেছে। বলুন বলুন, কবে মিষ্টিমুখ করাবেন আর বিয়ের দিন ঠিক করবেন? আপনি চরম ভুল বুঝছেন রেশমা বেগম। আমি আপনার ছোট মেয়ে সোনার হাত চাইতে আসিনি। আমি আমার একমাত্র ছেলে তানভীরের জীবন সঙ্গী হিসাবে আপনার বড় মেয়ে রূপার হাত চাইতে এসেছি। কথাটা শোনার সাথে সাথে যেন রেশমা বেগম আর সোনার মাথায় এক মস্ত বড় আসমান ভেঙে পড়ল। তাদের মুখের সমস্ত হাসি এক মুহূর্তে কালচে মেঘে ঢেকে গেল। হাসান সাহেবের মুখের চরম সিদ্ধান্ত শুনে রেশমা বেগম আর সোনা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। রাগে, হতাশায় আর অপমানে সোনার শরীর কাঁপতে লাগল। রেশমা বেগম জলদি পরিস্থিতি সামলাতে আর নিজের মিথ্যা ঢাকা দিতে এক বড় চক্রান্ত ফাঁদল। হাসান ভাই, আপনি কি বলছেন? রূপা তো কাল রাত থেকেই এক বাজে ছেলের সাথে বাড়ি থেকে গয়না চুরি করে পালিয়ে গেছে। ও অত্যন্ত অবাধ্য, চরিত্রহীন আর নষ্ট মেয়ে। ওসব অলক্ষীর কথা বাদ দিন। আমার সোনা কত সচ্চরিত্রা আর রূপবতী। ওর সাথে আপনার ছেলের বিয়ে দিন। হ্যাঁ জেঠু, রূপা দেবী খুব খারাপ। কাল রাতে আমাদের ঘরের জমানো টাকা চুরি করে পালিয়ে গেছে। কথাগুলো শুনে হাসান সাহেব ও মাতব্বরেরা যখন গভীর চিন্তায় পড়লেন, ঠিক তখনই পেছনের উঠানে কাজ করতে থাকা এক ছোট রাখাল ছেলে ভিড়ের মধ্য থেকে সাহস করে সামনে এগিয়ে এলো। মাতব্বর কাকা, কাকিমা আর সোনা আপা একবারে ডাহা মিথ্যা কথা বলছে। রূপা দিদি কোথাও পালায়নি। কাল বিকেলে তানভীর ভাইদের গাড়িটা চলে যাওয়ার পরেই কাকিমা রূপা দিদির চুল ধরে মারতে মারতে পেছনের ধানের কুঠুরিতে তালা মেরে আটকে রেখেছে। কাল রাত থেকে দিদি এক ফোঁটা জলও মুখে দেয়নি। রাখাল ছেলের এই সোজা সাপটা কথায় পুরো উঠানে চরম দোলপাড় সৃষ্টি হল। রেশমা বেগম ও সোনার মুখের রং মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। কি এত বড় অন্যায়! একটা মা হারা এতিম মেয়েকে ঘরের ভেতর তালা বন্ধ করে রেখে আপনারা বাইরে এত বড় মিথ্যা অপবাদ দিচ্ছেন।
তোদের এত বড় সাহস! অন্যায়ের একটা সীমা থাকে। জোয়ানরা, চলো তো দেখি পেছনের ধানের কুঠুরিতে কি হচ্ছে। গ্রামের মাতব্বর ও জোয়ান ছেলেরা আর এক মুহূর্ত দেরি করল না। তারা সোজা পেছনের ধানের কুঠুরির দিকে ছুটে গেল। রেশমা বেগম ও সোনা আটকাতে চাইলেও গ্রামের লোকেরা দরজার পুরনো তালাটা এক ধাক্কায় ভেঙে ফেলল। দরজা খুলতেই দেখা গেল অন্ধকার কুঠুরির এক কোণে অনাহারে ও পিপাসায় ধুলোবালি মেখে নিঃশব্দে কাঁদছিল রূপা। তার এই করুণ ও জীর্ণ অবস্থা দেখে উপস্থিত সবার চোখে জল এসে গেল। গ্রামের মাতব্বর রেশমা বেগম ও সোনাকে ধিক্কার দিতে লাগলেন। ছি রেশমা বেগম, বাপের ভিটের বড় মেয়েটার উপর তোরা অমানুষের মতো নির্যাতন চালাচ্ছিলি। তোদের এই পাপের জন্য কঠিন শাস্তি হওয়া দরকার। কাকা, আপনারা মা আর সোনাকে কিছু বলবেন না। ওরা যাই করুক, ওরাই তো আমার একমাত্র পরিবার। আমায় দয়া করে মাফ করে দিন আপনারা। নিজের এত বড় ক্ষতি আর কষ্টের পরও রূপারই অসীম উদারতা ও ক্ষমাশীলতা দেখে সেখানে থাকা সবাই স্তব্ধ হয়ে গেল। তানভীরের বাবা হাসান সাহেব পরম স্নেহে এগিয়ে এসে রূপার মাথায় হাত রাখলেন। মা রূপা, তোর মতো রত্ন এই হিংসুটে মা মেয়ের কুটিলতার মাঝে পড়ে থাকার জন্য নয়। চল মা, আজই তোকে আমি আমার ঘরের সবচেয়ে বড় সম্মান দিয়ে লক্ষ্মী বউ বানিয়ে নিয়ে যাব। কয়েকদিন পর পুরো গ্রামবাসীর শুভকামনায় অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে তানভীরের সাথে রূপার বিয়ে হয়ে গেল। রূপা তার সততা, দয়া আর মাটির টানের আসল মর্যাদা পেল। সে শহরের এক নামজাদা পরিবারের গৃহলক্ষ্মী হয়ে পরম সুখে দিন কাটাতে লাগল। অন্যদিকে রেশমা বেগম আর সোনা তাদের চরম অহংকার, হিংসা আর মিথ্যার উপযুক্ত শাস্তি পেল। রূপা চলে যাওয়ার পর গ্রামের সবাই তাদের অপকর্মের কথা জানতে পেরে এক ঘরে করে দিল। নিজেদের অন্যায় আর কুকীর্তির কারণে শেষ পর্যন্ত তারা গ্রামে মুখ দেখাতে না পেরে নিঃস্ব ও অপমানিত হয়ে ভিটে মাটি ছেড়ে পালিয়ে গেল। রূপার জীবনের এই গল্প আমাদের শেখায়, অহংকার আর ছলচাতুরি দিয়ে মানুষকে ক্ষণিকের জন্য ঠকানো গেলেও শেষ পর্যন্ত জয় হয় সত্য, ধৈর্য আর মনের পবিত্রতার।